এটা না কিরকম আড্ডা হচ্ছে? আচ্ছা আমি বলছি 10 মিনিটে কি সত্যি আমরা সেই জায়গাটায় কিছু বলার মতন অবস্থাটায় পৌঁছবে? কিছু কি বলতে পারবো? 10 মিনিটে বলতে পারবো না মনে হয়। যা পড়লাম আমি 10 মিনিটে আমি যা সেটা পড়লাম বলিনি। সেটাই বলবো। একজনকে আমাদের মতো পরিণত বয়সের মানুষকে বলা হলো যে কোনো একটা বই থেকে আপনি 10 মিনিট মনে মনে বা লাউড রিডিং করুন। তার আগে কি সেই বইটা সম্বন্ধে সে পড়বে না বা জানবে না? যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি আজ কি পড়লেন, তো আমি যদি বলি যে আমি আজ কিছুই পড়িনি, কিন্তু মনে মনে একটা জিনিস খুব আলোচনা করেছি, সেই বিষয়টা হচ্ছে এই, দিয়ে সেটা সম্বন্ধে আমি যেটি বললাম, এইটাই হচ্ছে আমার বক্তব্য, যেটা আমি বলতে চাই বইটা সম্বন্ধে, ব্যক্তি সম্বন্ধে। তাহলে সেটা আমার সম্পূর্ণ হলো, যে আমি এটা বললাম। যেমন আজকে আমি খুবই চিন্তা করছিলাম বিশ্বের সরসজ্জা, বিশ্বের সরসজ্জার সঙ্গে বর্তমান মানুষের আমি একটা তুল্যমূল্য বিচার করছিলাম, আলোচনা আমি একটু করছিলাম। ইন্টারাপ্ট করছি। হ্যাঁ। মানে আমাদের যেটার বিষয় সেটা হচ্ছে বই আড্ডা, বই পড়া, তার উপরে আড্ডা। এবারে চিন্তা তো অনেকেই অনেক রকম ভাবেই করতে পারে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে বই পড়ার অভ্যাসটা তৈরি করা। সেই জন্যই আর কি, এটা কে কি বই পড়ছে সেই বইটা, অনেকেই বই পড়ে, সবাই রেগুলারই বই পড়ে হয়তো, কিন্তু সেই বইটা কোনটা পড়ছে জানতে পারলে, ধরুন একটা বই, কি বইটা আমি দেখলাম, বইটার প্রচ্ছদটা দেখলাম, তাতে আমার একটা আইডিয়া হবে এই বইটা যদি ভালো লাগে আমি পরবর্তীকালে সেটা আবার পড়বো, এরকম একটা আইডিয়া হবে। তার প্রথম যেটা হচ্ছে ওই দেখানোর ব্যাপারটা, মূল ব্যাপার যেটা এইটাই। আর এখন এইখানে আলোচনা করার মতো সময় তো আমরা পাবো না, যেটা বললেন পম্পা ম্যাডাম। মানে এখন 10 মিনিটের মধ্যে শুধু ওইটুকুই দেখা, এরপরে পরবর্তীকালে আস্তে আস্তে সেটা হয়তো শান্তনু যেটা বলেওছে, যে সময় সুযোগ পেলে ওইটাকে নিয়ে বিশদে আরো কিছু ভাবার অবকাশ। আপাতত 1 মাস যেটা বলেছে, যে 1 মাস এখন ওই পড়ার অভ্যেসটা যাতে ফিরে আসে, যাদের নেই আর কি, সেইটা তৈরি করার জন্যই জাস্ট এটা তৈরি শুরু হলো আর কি। এইটাই হচ্ছে ব্যাপার, মানে মূল বিষয়টা হচ্ছে এটাই আর কি। মানছি মানছি, কিন্তু আড্ডা হলো কই? বা সবাই মিলে দেখালাম। আড্ডাটা সব দিন হতে পারবে না, কারণ 10 মিনিটের মধ্যে আড্ডা হবে না, কারণ তারপরে অন্যান্য অনুষ্ঠান নানা রকম থাকছে না, সেইগুলোকে তো থাকতে হবে, সেগুলো তো বন্ধ করা যাবে না। সেই আড্ডাটা হবে, ওই জন্যই বলেছে এরপরে যেটা শান্তনু বলছিল, যে 1 মাস পরে আমরা সপ্তাহে 1 দিন শুধুমাত্র বই বিষয় নিয়েই আড্ডা করব। সেটা হসলা অফিসে হতে পারে, অন্য কোনো জায়গায় হতে পারে, ওইটা একটা ইয়ে করা আছে। সেটা আপাতত এই 1 মাস বলছে এই অভ্যেসটা আর কি তৈরি করার জন্য, যাতে বই পড়ার একটা অভ্যেস তৈরি হয়, বা কে কি বই পড়ছে সেটা জানা যায়, ভবিষ্যতে আমরা সেই বইটা পড়ার ইচ্ছে থাকলো, এই আর কি। এইভাবে আমার শুরুটা হোক না, বক্তব্য ছিল, দেখা যাবে না কি হচ্ছে। হ্যাঁ আমি বলতে চাইছিলাম যে 10 মিনিট করে কি এক একজন সময় পাবেন? তাহলে তো অনেক কিছুই বলা যায়, 10 মিনিটে অনেক কিছু আলোচনা করা যায় না। টোটাল সময় যদি 10 মিনিট থাকে তাহলে কিছুই হয় না, তাহলে 10 জন হলে 1 মিনিট করে সময় পাওয়া যায়। এইটাই হচ্ছে ঘটনা। 10 মিনিট বলবার সুযোগ পেলে তার মধ্যে যেটা পড়লেন সেটা আলোচনা করা যায় মনে হয়। ওইটা যে যা পারবে 10 মিনিটের মধ্যে শেষেই পড়বে। আমরা হয়তো এখানে 15 জন আছি, 15 জন 10 মিনিট পড়ার জন্য টাইম নাকি? না উনি বলছেন যে বইটা পড়ে নিয়ে তার সারমর্ম কিংবা সেটা পড়ে কেমন লাগলো ইত্যাদি বলতে গেলে তাহলে তো সকলের টাইমটা খুলবে না, 1 মিনিট করে তো বই নিয়ে বলা যায় না। তো সেই জন্য যাই হোক আমরা 1 মাস কিংবা 21 দিন, 1 মাস 1.5 মাস পড়ি, 10 মিনিট করে পড়ে, তারপরে তো আমাদের একটা আইডিয়া হবে যে এই বইটাতে এই আছে বেশ কিছুটা পড়ার পর। তারপরে কোনোদিন যদি এরকম একটা আড্ডা, যেটা বলছে যে একদিন মাসে 1 দিন বইটা নিয়েই আলোচনা হবে, সেই দিন তো আমরা কিছু কিছু করে বলতে পারবো, 5-7 মিনিট করে। একদম এইটাই আইডিয়াটা, এইটাই। হ্যাঁ এটাই ঠিক। আইডিয়াটা এইটাই। পড়ুক, 21 দিন পড়ুক, তারপরে একদিন আলোচনা। বইটা তার মধ্যে যে বইটা পড়ছে সেই বইটা হয়তো তার শেষও হয়ে যেতে পারে তার মধ্যে, যার যদি পড়া রেগুলার অভ্যেস থাকে আর কি। আইডিয়াটা এইটাই আর কি। আর তাহলে ওই আমাদের এইটা এখন অনুষ্ঠানটা দেবশ্রী স্যার কতক্ষণ আছে আমাদের?
মানে আজকে এখন এখন সময় আছে, আধ ঘন্টা আরো আপনারা ডিসকাশন করতেই পারেন, যা কিছু কারো কিছু মতামত থাকলে কি করা যেতে পারে সেগুলো নিয়ে নিজের নিজের মতামত আজ দিতেই পারেন, সেগুলো আমরা ভবিষ্যতে সবাই মিলে আপনারা ঠিক করে নেবেন কি করলে ভালো হবে। আমরা যে আজকে যেহেতু আর অন্য অনুষ্ঠান নেই, সেই যেহেতু আজকে আপনারা ডিসকাশন করতেই পারেন, যার যা মতামত নোট করে নিতে পারেন, সেই অনুযায়ী সেইগুলো পরবর্তীকালে আবার ঠিক করা যাবে। আর এই আজকে যে আমরা যে বইগুলো যে আমরা পড়ছি যে যা, সেগুলো যদি আমরা একটুখানি ওই জানিয়ে দিই আর কি, যে আমি আজকে এই রাজকুমারের পোশাকে আশাপূর্ণা দেবের বইটা পড়েছি আমি, সে বলে দিল, তাহলে না ওইটা আমাদের একদম পরিষ্কার হয়ে যায়। তারপরে 21, 22, 25 দিন পরে না আমরা বুঝতে পেরে যাব কে কোন বইটা পড়েছিলেন, তখন আমাদের ডিসকাশন করতে সুবিধা হবে। আজকে করতেই পারেন, যে কজন যে যে বিষয় নিয়ে যতটুকু পড়েছে সেই বিষয়ে তার মানে তার যে উপলব্ধি সেটা বলুক, কোনো অসুবিধা নেই, সময় যেহেতু আছে। হ্যাঁ, মানে কেউ যদি বলতে চান কিংবা কিছু একটা ভালো লেগেছে হলে আপনারা বলতে পারেন। যদি ফাল্গুনী স্যার কিছু বলতে চান কিংবা কিছু মনে হয় তাহলে আপনি বলতে পারেন, কারণ আপনি মনে হয় কিছু আছে হয়তো আপনার বলার আর কি। আজকে যেহেতু সময় আছে ওই জন্য আমি বলছি আর কি। আমার এইমাত্র লোডশেডিং হয়ে গেল, এখানে একেবারে অন্ধকার, আমাকে দেখতে পাবেন না, তো আমি অন্তরালে থেকে তাহলে আলোচনা করতে পারি। আমি যেটা পড়ছিলাম সেটা পৌরাণিক অভিধান, তার থেকে বসুধারা সম্পর্কে পড়ছিলাম। তো বসুধারা কাকে বলে এবং কি করে সেই বসুধারা নামকরণটি হলো, আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাই যে দেয়ালের গায়ে কিছুটা একটা এঁকে দিয়ে তারপর তার তলায় ঘৃতধারা দেওয়া হয়, সেইটা কিভাবে উৎপত্তি হলো সে সম্পর্কে পড়ছিলাম। তো বসুধারা হচ্ছে উপরিচর বসু বলে একজন বসু ছিলেন অষ্ট বসুর মধ্যে। সেই উপরিচর বসু তিনি বিমান বিহার করতেন। তিনি মানে এখনকার দিনের যে এরোপ্লেন তাতে তিনি উড্ডীন হতেন, উড়তেন। তো সেই বসু, উপরিচর বসু, একবার তাকে সমাধানের জন্য বলা হলো, দেবতা এবং ঋষিদের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তো দেবতা এবং ঋষিরা আলোচনা করছিলেন যে বলি প্রথা উচিত না উচিত নয়। তো তিনি সত্যবাদী ছিলেন এবং জানতেন যে বলি প্রথা অনুচিত, সেটা জেনেও কিন্তু তিনি দেবপক্ষ অবলম্বন করেছিলেন। তাই ঋষিরা তাকে অভিশাপ দিল যে আপনার পাতালে বাস করতে হবে, পাতালে চলে যেতে হবে। তাই তার পাতাল প্রবেশ হলো এবং সেই উপরিচর বসু যিনি বিমান বিহার করতেন তার পাতালে প্রবেশ হলো। তো সেই অবস্থায় তিনি কিভাবে জীবন ধারণ করবেন এবং তিনি কিভাবে তার যে কর্ম তিনি করবেন সেই সম্পর্কে যখন তিনি বললেন যে আমার তো অন্যায় হয়ে গিয়েছে, আমি জেনেও এই মিথ্যা পক্ষ সমর্থন করেছি, তাহলে আমার কি হবে? তখন বলা হলো যে বিভিন্ন অনুষ্ঠান যখন হবে পৃথিবীতে, সেই অনুষ্ঠানে দেয়ালের গায়ে একটি চিত্র অঙ্কিত করে তার থেকে ঘৃতধারা দেওয়া হবে। সেই ঘৃতধারাই আপনার প্রাণ ধারণের জন্য প্রয়োজন হবে, তাই মাটি পর্যন্ত ঘৃতধারা দেওয়া হয়। এইটাই বসুধারার উৎপত্তি, এটাই পড়েছি। বাহ, খুব সুন্দর শুনলাম, আমরা জানলাম, খুব ভালো লাগলো গল্পটা। রুনুদি কিছু বলছিল একটা, আজকে বলুক, আজকেই রুনুদির কিছু একটা বক্তব্য ছিল। রুনুদি কোথায় গেলে গো? রুনু লেফট দেখলাম, আবার জয়েনও দেখলাম। রুনু রাস্তাটা বাঁক নিলে প্রথম লেফট করে গেছে। ওই হতো কি পাশে যেটা বড় একটা আছে, রুনুদি আছে, আছে আছে। আমি বলছিলাম কি, এই যে 10 মিনিট করে সব বই পড়া হচ্ছে, কিন্তু যে যার মতন সে তার বই পড়ছে, কিন্তু সব বইগুলো তো সকলের পড়া সম্ভব নয়। তো ওই 10 মিনিট করে যদি আমরা মাঝে মাঝে কখনো, মানে মাঝে মাঝে না, প্রত্যেক দিনই আজ একটা এই বইটা পড়লো এবং তারপরে দিন আরেকজন পড়লো, 2বার এরকম করে যদি আমরা পড়ি, তাহলে সব বইগুলো মোটামুটি আমাদের কিছুটা পড়াও হয় আর জানাও হয়। তো এটা করলে ভালো হতো কিনা তাই ভাবছিলাম আর কি। বলছি যে সব বই তো সবার কাছে থাকছে না, মনে করুন আপনি 10 মিনিট একটা পড়লেন, সেইটাকে কন্টিনিউ করাটা সবার কাছে থাকবে না। যে পড়ছে সে ধরো এই রবিবার ওই বইটা পড়লো একটা প্যারা,
তো সেইটা সম্বন্ধে জানলো। আবার তারপরে আবার যদি এরকম ভাবে যদি বইটাকে আমরা মাঝে মাঝে মানে পড়তে থাকি, তাহলে বইটা সকলের জানাও হলো, পড়াও হলো। না, এইটার জন্য তো আমরা মাসের শেষে কোনো সেই আড্ডাটা একটা রাখা হবে, যেটা আমরা 1 মাস পরে কি 25 দিন পরে কি 1 মাস পরে আমরা এই বইগুলো 10 মিনিট করে কি কেউ কেউ আরো বেশি পড়ছি করে আমাদের যে জানাটা হলো সেটা সেই বইয়ের আড্ডায় বলা যাবে সেদিন। মানে একটা দিন হয়তো সেভাবেই ফিক্স রাখা হবে, তাহলে তো সেখানে আমরা বলতে পারবো, বইগুলো নিয়ে তো জানতেও পারবো। আর যদি এইরকম করে করতে গেলে মনে হয় কিছুটা খাপছাড়া এর হচ্ছে ওর হচ্ছে না, এরকম একটা জায়গাও হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে আর কি। যে আপনি যেটা বলছেন কেউ বাদ পড়ে যাচ্ছে, কারুর হয়তো ওটা আসছে, মানে অনেক মানে আজকে আপনি 10 মিনিটের ব্যাখ্যা দিলেন, তারপরে আবার সেটা 40 দিন পরে আবার 10 মিনিটের সুযোগ পেলেন আপনি, এইরকম একটা হতে পারে তো, মানে সবাইকে কভার করতে গেলে ভুলে যাবো একটা আগে আমাদের মনে হয় প্রথমে পড়াটাই শুরু হোক না, অত মন্তব্য সবাই যদি করতে যায় কোনোটাই সিদ্ধান্তে আসা যাচ্ছে না, আসা যাবে না। এক্স্যাক্টলি তার থেকে শান্তনু স্যারকে ছেড়ে দিবেন, আমরা একটু একটু করে পড়াটা স্টার্ট করি, শান্তনু স্যারকেই ছেড়ে দিবেন, উনি একটা ডিসিশন ফাইনালি দিবেন যে কি করা যাবে। একদম ঠিক। কারণ এইভাবে আপনি একটা মন্তব্য দিলেন, আমি একটা মন্তব্য দিলেন, এটা চলতেই থাকবে, কোনো সীমা পরিসীমা নেই। একটু পড়াটাই অভ্যাস করুন। রুনু যেটা বলছে সেটা সম্ভব এই জন্যই নয়, ধরো 2 মাস আমরা 4টে রবিবার পেলাম, 4টে রবিবারের কজন আর আমরা সেটা পড়ে শোনাতে পারবো বলো দেখি, এবং সেটার কন্টিনিউটিটা থাকবে না। অটোমেটিক্যালি যেটা পড়ছি সেটাই পড়ায় ঠিক, পরে নির্যাস নিয়ে আড্ডায় আলোচনা হলাটে হলে বা এখন যে 10 মিনিট পাচ্ছি সেই 10 মিনিটে যদি আপনার নির্যাসটা হয়ে থাকে যে আমি এই অবধি পড়ে এই পেয়েছি, আমি এইটা বলবো, তো বলতে পারেন। যেমন একটু আগে বসুধারা সম্বন্ধে যেটি বললেন, এত অপূর্ব বললেন এবং একটু নতুন ধরনের জিনিস আমরা জানতে পারলাম, এটারই নাম নির্যাস। যে যে বইটি পড়ছে সেইটার থেকে সে একদিন বলবে, তাহলে ওই বইটির সম্বন্ধে জানা গেল। কেন তো কেউ এই দিনে উপস্থিত আছে, কেউ অন্যদিন জয়েন করেনি, এরকমও তো হবে না। তার থেকে যে যেটা পড়ছে পড়ুক, পড়ে একদিন তাকে বলতে দিলে সে বললে সবারই একটু মানে হৃদয়ঙ্গম হবে আর কি। আমি কথা বলছি 10 মিনিট পরে হয়তো একটা বই সম্বন্ধে কোনো একটা বই সম্বন্ধে মোটামুটি নির্যাস, মোটামুটি বইটাতে কি থাকতে পারে জানা গেল, কিন্তু সব বইয়ের ক্ষেত্রে তো ওরকম নয়। সব বইয়ের ক্ষেত্রে হয়তো প্রথম 10 মিনিটে কিছু বোঝাই গেল না, তারপরের দিনও বোঝা গেল না, ধীরে ধীরে ভেতরে ঢুকলে হয়তো তারপরে তার নির্যাসের ব্যাপারটা শেষের দিকে গিয়ে ভালো করে বোঝা যাচ্ছে, এরকমও তো বই হয়। তাহলে 10 মিনিটে অ্যাকচুয়ালি 2 পাতা পড়া, 2 পাতায় বইটা সম্বন্ধে খুব একটা আইডিয়া কিছু করা যাবে বলে মনে হয় না, কারণ অনেক কিছুই থাকতে পারে, পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। বাড়িতে পড়তে হবে বইটা। একদম এইটাই কথা। এই 10 মিনিট পড়ে এটাই অভ্যাসে পরিণত করুন। রেগুলার অভ্যাসটা যাতে হয়, বাড়িতে পড়ে ওই বইটা আপনি 1 সপ্তাহে শেষও করে দিতে পারেন। অনেক ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে ওই বইটা হয়তো শেষ হয়ে গেল, এবারে সেইটা আপনি নেক্সট দিনে হয়তো অন্য বই পড়ে, এবারে করতে করতে দেখা গেলো একটা মাসে একটা বই শেষ হলো একজনের। তো সেই একটা মাসের দিন যেদিন লাস্ট দিন ঠিক হলো, সেই দিনে গিয়ে সেইটার সম্বন্ধে তখন আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন বইটার সম্বন্ধে। তখন সবাই মিলে একটা করে বই, যেটা ডিসকাশন আমরা করলাম যে আমি এই বইটা পড়েছি আর তার এই নির্যাস, কেউ আরো অন্য বই পড়লো। এবার সেক্ষেত্রে কি হলো, পরবর্তী ক্ষেত্রে আপনি যে বইটার কথা বললেন আমার শুনে খুব ভালো লাগলো, আমার পড়ার ইচ্ছেটা আরো জেগে উঠবে, তখন আপনি সেই বইটা আবার পড়তে চাইবো, যে আপনার থেকে নিয়েই হোক বা লাইব্রেরি থেকে নিয়েই হোক বা যেখান থেকেই হোক। এইভাবে যে বিনিময়টা হবে, মতের বিনিময় হবে এবং জ্ঞানের বিনিময় হবে, তাতে বই পড়ার অভ্যেসটা আরো বেশি করে বাড়বে, এটাই আসল উদ্দেশ্য আর কি। আচ্ছা, আমি যেটা করেছি আজকে একটুখানি বলবো। এক কথায় সু অভ্যেস গড়ে তোলা, আর কিচ্ছু না। ভালো সু অভ্যেস গড়ে তোলা, ব্যাড হ্যাবিট দূর করো আর গুড হ্যাবিট ইউজ করো। হ্যাঁ বলছি, আমি যেটা পড়েছি তার একটুখানি বলছি। এটা স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের লেখা
উনি বলছেন যে আমাদের জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে লাভ করা। সেটা আমি সংসার করি বা আমি সন্ন্যাসী হয়ে যাই হই না কেন, কিন্তু আমার উদ্দেশ্য হবে শুধুমাত্র ঈশ্বরকে লাভ করা। সেটা সংসার করার মধ্যেও করা যায়, আবার সন্ন্যাস নিয়েও করা যায়। আর একে তাকে লাভ করার উদ্দেশ্য সবাইকার থাকা উচিত। যেমন চাঁদকে আমরা সবাই মামা বলে ডাকি। চাঁদ একটাই, কিন্তু আমরা সবাই তাকে মামা বলে ডাকি। ভগবান তাকে অধিকার আছে, তেমনি ঈশ্বরকেও প্রত্যেকেই ডাকতে পারি। সংসার করো, কিন্তু মনটা যেন থাকে ঈশ্বরের দিকে। আমার মা বাবা, স্বামী, ছেলে, মেয়ে সবাইকে দেখবো, সবার সেবা করবো, কিন্তু সবসময় ভাবতে হবে যে এরা আমার কেউ নয়, এরা আমি এসেছি কিছুদিনের জন্য এদের সেবা করবার জন্য। আসলটা হচ্ছে ঈশ্বরকে, ঘরও আমার হলো সেই ঈশ্বরের কাছে। এই ভাব রেখে, যেমন আমাদের বাড়িতে কাজে লোক কাজ করে, তারা যখন কাজ করে তারা ভাবে এ ঘর তো মালিকের, মালকিনের, কাজে আমি এসেছি কাজ করতে। ভাবটা সেরকম রাখতে হবে, যাতে আমি সংসারে থাকবো কিন্তু আমি মানে নিজের বলে কিছু মনে করবো না। ঘর দোর বা আত্মীয় পরিজন কেউ বা নিজের না, এটুকু ভেবে সংসার করতে পারলে তাতে কি হবে, মায়ামোহ জন্মাবে না। মায়ামোহ না জন্মালে তখন আমার দুঃখ কষ্টটাও থাকবে না, কারণ আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, তার কষ্ট, তার বিপদ, তাতে আমার মনটা ভেঙে যাবে। কিন্তু আমি যদি ভাবি যে না, এরা আমার তো শুধুমাত্র পৃথিবীতে থাকার জন্য, তাতে কিন্তু আমার কষ্টটা থাকবে না। এটা ভেবে, মানে ঠাকুর এক জায়গায় বলেছেন, এই স্বামীজি এক জায়গায় বলেছেন যে গায়ে হলুদ মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। তেমনি আমাদের সংসার করতে হবে যে আমার গায়ে, আমার মনে থাকবে বিবেক, বৈরাগ্য, মনটা আমার জন্য থাকে ওই টাইপের, তাহলে আমার কষ্টটা কম হবে। এটুকুই আজকে পড়লাম। খুব ভালো উপদেশ। পম্পাদি, হ্যাঁ হ্যাঁ বলছি আমি একটু বেরোচ্ছি, আমি ডাক্তারের কাছে যাব, পরের দিন আলোচনা করবো। আজকে আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে, আবার পরে দেখা হবে। সবাই টাটা। এখন রিনা বললো, বলছি এখন রিনা বললো না, এখন শ্যামলী বললো যে ও বেরিয়ে যাচ্ছে। না বুঝতে পারছি না, আমি কিন্তু বুঝতে পারছি না কে কোনটা বলতে, মানে সার বস্তুটা এইটা শিউলি ছিল, যেটা হ্যাঁ কে কোনটা বলছে ঠিক বুঝতে পারছি না। আমি বললাম শিউলি, আমি শিউলি বললাম। আচ্ছা, খুব ভালো বলেছো। ঠিক। আমি জানি না এটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, আমার মাথায় এখনো ঢুকছে না। না, আমি একটা বই পড়া শেষ করেছিলাম, অনেকদিন লেগেছে বই পড়াটা শেষ করতে। আমার বইটার নাম ছিল অজাতশত্রু। তো এটা একটা ঐতিহাসিক উপন্যাস। রাজা বিম্বিসারের ছেলে অজাতশত্রু, তার আসল নাম ছিল কুনিক। এবং কুনিক যখন জন্মেছিল তখন থেকেই তার কোনো জ্যোতিষী হয়তো হাত দেখে বলেছিলেন যে মানে পিতৃ হত্যা করবে এই ছেলেটাই, মানে কুনিক। তো সেইটা বুদ্ধদেবের আমল। সেই জায়গাটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। আর কুনিককে এই জন্য সবসময় বিম্বিসার দূরে দূরে রাখতেন। কিন্তু কুনিকের একজন বৌদ্ধ ভিক্ষুণী, মানে পরে ভিক্ষুণী হয়ে গিয়েছিল, তো তার কুনিকের পছন্দ ছিল আর কি, তার সাথে বিয়ে টিয়ে হবে এরকম তার পছন্দ ছিল, কিন্তু তাকে দূরে পাঠানো হয়েছিল। আর সে মাঝে মাঝে ছুটে আসতো, মানে ওর একটা রক্তাক্ত ছবি এরকমও দেখতে পেত না। অভিনন্দা নাম তার। সে অভিনন্দা করে প্রায় ছুটে আসতো, প্রয়োজন নেই তাও চলে এসছে, তাকে ডাকা হয়নি চলে এসছে, ওইদিকে শাসনভার দেওয়া হয়েছে সেখান থেকে ছুটে চলে এসছে, এইরকম হচ্ছিল আর কি। দিয়ে আর সেই অভিনন্দা যে সে কিছুতেই রাজার রানী হতে চায় না, দিয়ে শেষ পর্যন্ত সে মঠে গিয়ে বৌদ্ধ ভিক্ষুণী হয়ে গেল। সেটা জানার পর তার তো প্রচন্ড মানে রাগ হলো আর কি অজাতশত্রুর। আমি একদম বিহার টিহার সমস্ত ভেঙে দেবো, আমি এই করে দেবো, মানে বুদ্ধের উপর প্রচন্ড রাগ হলো।
তারপরে একদিন বুদ্ধই রাজসভায় এসে বিম্বিসারকে বলল যে আপনার বয়স হয়েছে, এইবারে আপনার পুত্রের হাতে রাজ্যের ভার ছেড়ে দিন। সেই হিসাবে নামটাও তার কুনিক থেকে করা হলো অজাতশত্রু, এবং এই নামটা দেওয়ার পিছনেও বুদ্ধদেবী ছিলেন। তারপর বুদ্ধদেবের উপর তার রাগ যায় না এবং শেষ পর্যন্ত সব ধ্বংস করে দেবো এই করতে গিয়ে যে স্তূপে অর্ঘ্য রচনা করা চলবে না ইত্যাদি ব্যাপারগুলো তার আদেশ জারি হয়েছিল, এবং সেটাতে প্রচুর লোক মারা যাচ্ছিল, তাদের কেটে ফেলা হচ্ছিল, এইরকম অজাতশত্রুর ওই রকম একটা ব্যাপার ছিল। আর নিজের মাকে এবং বাবাকেও সে বাবা প্রচন্ড রেগে গেল। বিম্বিসার এসে বলে আমি স্তূপের অর্ঘ্য রচনা করবো, তোমার কি ক্ষমতা আছে আমি দেখছি। তখন অজাতশত্রু বলছে আমি রাজা, এখন তো এতগুলো লোককে মেরে ফেলেছি, এবার যদি বাবা এসে গিয়ে মানে স্তূপে অর্ঘ্য রচনা করে আমার আর কোনো উপায় থাকবে না, মানে আমি তো এতগুলো খুন হয়ে গেছে এর মধ্যে। দিয়ে শেষ পর্যন্ত মানে জোর করে তাদের নির্বাসনে পাঠিয়ে দিল। দিয়ে তারপরে একদিন রোজ মারা যায়। তারপরে হঠাৎ একদিন শোনা গেল যে ধরা পড়েছে, একজন ধরা পড়ে গেছে। দিয়ে অজাতশত্রু তখন সেই নানা রকম সেই মদ ফদ মদিরা আরো নানার মধ্যে ডুবেছিল আর কি। সেই সময় একজন এসে খবর দিল ভীষণ বিপদ হয়ে গেছে, একজন ধরা পড়েছে রাত্রির বেলা। তারপরে সে এসে বললো অভিনন্দা ধরা পড়েছে। অভিনন্দা ওই স্তূপবদ্ধ মিলে করেছে, অর্ঘ্য রচনা করে দিয়েছে, ওইখানে বুদ্ধের স্তূপে এসব করেছে। তো অজাতশত্রু সঙ্গে সঙ্গে জেলখানায় সেখানে গেছে, গিয়ে বলছে তুমি কালকে রাজসভায় গিয়ে ক্ষমা প্রার্থনা করে নেবে। সে বলছে না, আমার তো ক্ষমা প্রার্থনা করার কোনো প্রশ্ন ওঠে না, আমি তো কিছু করবো না। দিয়ে তারপরে কিছুতেই কিছু করছে না, এদিকে অজাতশত্রুর আর কিছু উপায় নেই, এরকম হয়ে গেল। দিয়ে শেষ পর্যন্ত হলো যে অভিনন্দাকেই বলতে হলো যে কালকে তার মৃত্যুদণ্ড, এরকম কিছু বলা হলো আর কি। আর অভিনন্দার জন্যই সে বারবার ছুটে আসতো, আর স্বপ্নের মধ্যে দুঃস্বপ্ন দেখতো রক্তাক্ত অভিনন্দাকে, কিন্তু তখন তো কিছু হয়নি। এবারে অজাতশত্রুর কথাতেই অজাতশত্রু তখন সে আবার মন মরা হয়ে গেছে, একদম খুব খারাপ অবস্থা। দিয়ে তারপরে জল্লাদ যে ছিল তাকে বলেছে যে একদম শেষ ইচ্ছা যদি তার কিছু থাকে, তুমি যদি দেখো যে সেই কথাটা তার শুনবে এবং যদি সে কোনো রকম ইতস্তত করে তখন তাকে ছেড়ে দিও, এরকমও বলেছিল। কিন্তু অভিনন্দন সেইখানে সেটা তো কিছু করলোই না। তারপরে হ্যাঁ অভিনন্দন তারপরে তার টাইম যখন চলে গেল তখন সেই জল্লাদের সাথে দেখা হলো, তখন বলল কি সব কি তাহলে সব শেষ? তখন সে বলল হ্যাঁ সব শেষ। তখন বলছি যে তাহলে সে কি কিছু বলতে চেয়েছিল? তখন বলল যে হ্যাঁ, সে বলতে চেয়েছিল যে মহারাজকে ভালো থাকতে বলবেন, উনি যেন আমার জন্য দুঃখ না করেন, আমি আমার এই প্রাণ যে আমি দিলাম এটা হচ্ছে তার প্রতি ভালোবাসার একটা স্মৃতি, আর আমার এটা ছাড়া কোনো পথ ছিল না। তার কারণ বৌদ্ধ ভিক্ষুণী আমি, এবং আমি ওনার প্রতি আকর্ষণটাও ছাড়তে পারছিলাম না। এই দুটো নিয়ে আমার মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, এই দ্বন্দ্বটাকে মানে এই দ্বন্দ্বের অবসানের জন্যে আমি আমার প্রাণটা দিলাম, এবং ওনাকে ভালো থাকতে বলবেন, এটা আমার মানে ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসাবে এইটা। যে পরবর্তীকালে আরো হয়েছে, কিন্তু এই গল্পটা পড়ে বেশ মনে হয়েছিল আর কি আমার, যে সার বস্তুটা এইখানে ছিল যে অজাতশত্রু শেষ পর্যন্ত এরকম করলো। পরে অবশ্য আবার ঠিকঠাক হয়ে গেল। তার মামা তো বোন ছিল কৌশলরাজ, মামা খুব রেগে গিয়েছিল কারণ তার মাকে বন্দি করা হয়েছিল। দিয়ে শেষ পর্যন্ত ওই রাজারাজদের হতো আর কি। প্রসেনজিতের মেয়ের সাথে অজাতশত্রু পরে বাজিরা বোধহয় নাম ছিল, বিয়ে হয়েছিল, মানে মামা তো বোন হচ্ছে আর কি। মানে এইটা আমি পড়েছিলাম অজাতশত্রু পড়ে, এবং তাতে তাদের এইরকম একটা কাহিনী ছিল, ভালো লেগেছিল পড়ে, লাইব্রেরি থেকে বইটা নিয়েছিলাম। আমি জানি না আপনাদের মানে আমি কি কতটা কি বলতে পারলাম, কি লাগলো? গল্পটা খুব ভালো লাগলো। এটা কার লেখা? ওই আমি নামটা ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না। একবার জানিয়েছিলাম বলি কি অমৃতাংশু না কি এরকম একটা কিছু একটা নাম ছিল, কবিতা আছে এর উপরে। হ্যাঁ হ্যাঁ, ওই রবীন্দ্রনাথের লেখা কবিতা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি,
পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, ছবিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। এটা আছে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস হয়েছিল, অজাতশত্রু তার মামার হাতেই ধরা পড়েছিল, কারণ তার মামা প্রচন্ড রেগে গিয়েছিল যে অজাতশত্রু তার বোনকে বন্দি করেছে, তার ভগ্নিপতিকে বন্দি করেছে করে ধরা পড়েছিল, যুদ্ধের সময় ধরা পড়েছিল, প্রাণদণ্ড হবে এরকম একটা ব্যাপার ছিল, যে মামার হাতেই ভাগ্নে মারা যাবে এরকম। কিন্তু সেই সময় এসে আবার বুদ্ধ এলো, আবার মানে বুদ্ধের জন্য অপেক্ষা করেছিল কৌশলরাজ প্রসেনজিৎ, মানে সে বুদ্ধের ভক্ত বিম্বিসারের মতনই। তো সে অপেক্ষা করেছিল, বুদ্ধ এলো, এসে তারপরে মোটামুটি তার একটা বিয়ে ঠিক করে দিল। সেটা প্রসেনজিতেরই মেয়ে, হ্যাঁ বাজিরা নাম ছিল। তার মধ্যে সে অভিনন্দনকে কিছু, যখন সে জেলখানায় থাকতো, অজাতশত্রুকেও জেলখানায় থাকতে হলো, এই যে কোনো দিন আমাকে মেরে দেবে এরকম আর কি, মানে মামার বিচার সভায় যে কোনো দিন মারা যেতে হবে এরকমটা ছিল। দিয়ে শেষ পর্যন্ত বুদ্ধের উপস্থিতিতে সেটা হলো না, প্রসেনজিতের মেয়ের সাথেই তার বিয়ে হয়ে গেছিল অজাতশত্রুর আর কি। সবই বুদ্ধ সবই করেছে, এবং শেষ পর্যন্ত অজাতশত্রু এসে বুদ্ধাং শরণং গাচ্ছামি এটাও করেছেন। একদম শেষে এসে তার মূর্তি যখন তার সামনে এসছে তখন সে নিজেই একটি কেমন হয়ে গেছে আর কি। সেটাও ওই বইটার মধ্যে আমি পেয়েছিলাম, যে শেষ পর্যন্ত অজাতশত্রু বুদ্ধের কাছে মানে প্রণাম করার মতন এত ইয়ে করে আর কি। এটা কোন বইটার কথা বললেন? অজাতশত্রু বইটার নাম লাইব্রেরিতে আছে। হ্যাঁ, কি না কার লেখা? ওইটা আমি না নামটা যে ভুলে গেছি, আমাকে জিজ্ঞেস করতে হবে, ভুলে গেছি, তুলেছিলাম। বইটার নাম হ্যাঁ হ্যাঁ, বইটার নাম অজাতশত্রু। দেখে নেবো বইটা, আমি পরের দিনে যাব যখন, এই বইটা শেষ করে। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, তাহলে কি আমাদের মোটামুটি টাইমটা হয়ে গেছে না? হ্যাঁ, আজকে তাহলে শেষ হয়ে নাকি আর কিছু কারো